নমস্কার। কেমন হতো যদি আপনার দেশে হঠাৎ করে অন্ধকার ঘনিয়ে আসতো? মানে ধরুন, ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে 10 থেকে 12 ঘন্টা হঠাৎ করেই লোডশেডিং হতো, এবং এর ফলে সরকারি সমস্ত কাজ এক ঝটকায় বন্ধ হয়ে যেত, কিংবা আমাদের দেশের বড় বড় যত ইন্ডাস্ট্রি আছে সব এক ঝটকায় 12 ঘন্টার জন্য বন্ধ হয়ে যেত। অর্থাৎ একটা রাষ্ট্রের যত প্রোডাক্টিভ হাব তা হঠাৎ করেই বন্ধ হয়ে যেত। সরকারের কাজকর্ম একদম শেষ পর্যায়ে চলে যেত। স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছু একদিনের নোটিশে টেম্পোরারি বেসিসে বন্ধ করে দিতে হতো সরকারকে। এই ঘটনা যদি ভারতবর্ষে কি হতো, তাহলে এতক্ষণে কি পরিবেশ তৈরি হতো ভারতে, অন্তত বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে রাজপথে আন্দোলন করতেন তা আমরা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পেরেছি। কিন্তু বাংলাদেশের বিষয়টি একটি আলাদা। এই পুরো ঘটনা শেষ 3 দিন ধরে বাংলাদেশে ঘটে যাচ্ছে। বাংলাদেশ সরকার একদম এতটাই বেকায়দায় পড়েছে যে তারা ভারতের কাছে ফের হাত পাততে বাধ্য হলেন। বাংলাদেশে শেষ কয়েকদিন ধরে 12 ঘন্টা বিদ্যুৎ নেই। 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকা বাংলাদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের সরকারি কলেজ, অফিস, স্কুল, আদালত সমস্ত কিছুকে কার্যত বন্ধ করে দিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। এমনকি এই লোডশেডিং না থাকার ফলে বাংলাদেশের একাধিক শিল্প যে কারখানাগুলো আছে সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে মালিকদের। এই পুরো ঘটনার নেপথ্যে কিন্তু একাধিক কারণ আছে। আপনারা কেউই ভাববেন না এই পুরো ঘটনাটি হঠাৎ করেই তৈরি হয়েছে। কোনো ঘটনা একটা রাষ্ট্রে হঠাৎ করে তৈরি হতে পারে না। এই ঘটনার পিছনে সুনির্দিষ্ট কারণগুলো এবার আলোচনা করা যাক। তাহলেই আপনারা বুঝবেন কেন এই সরকার, অর্থাৎ বাংলাদেশের এই সরকার হঠাৎ করেই ভারতে শরণাপন্ন হলো ফের আরো একবার। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতও কি করবে সে বিষয়ে একটু আলোচনা করা প্রয়োজন। প্রথম কথা, বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে ভারতের কাছে সাহায্য ছাড়া ছাড়া কোনো অপশনও কিন্তু খোলা নেই। এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা 18,500 মেগাওয়াট, অর্থাৎ 18,500 মেগাওয়াট বিদ্যুৎ হলে বাংলাদেশে লোডশেডিং হতো না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ উৎপন্ন করতে পারছে মাত্র 13,000 মেগাওয়াট বিদ্যুৎ। উৎপন্ন শুধু করতে পারছে সেটা নয়, ভারতের থেকেও কিন্তু কিছু বিদ্যুৎ বাংলাদেশ সরকার কেনে। এবার বাংলাদেশের যে বিদ্যুৎ স্টেশনগুলো আছে সেগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়? সেগুলো গ্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বিশ্ব জুড়ে এই মুহূর্তে তেলের সংকট চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা যারা ভারতবাসী তারা পেট্রোল পাম্পে গিয়েই পেট্রোল পাচ্ছি। আমাদের এখনো লোডশেডিং এর সম্ভাবনা তৈরি হয়নি। আমাদের সরকারি কলেজ, স্কুল, অফিস, আদালত সমস্ত কিছু এখনো চলছে। আমাদের জীবনে কিন্তু কোনো ধরনের হেরফের হয়নি এখনো অবধি এই জ্বালানি সংকটের ফলে। এক দুটো জায়গায় মাইনর কিছু ডিসপুট হয়েছে বটে, কিন্তু সামগ্রিকভাবে 140 কোটির একটা রাষ্ট্রে এখনো অবধি কোনো ধরনের কোনো সংঘাত কিংবা কোনো সমস্যা চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। এর জন্য ভারতের পলিসি কিন্তু দায়ী। যখন হরমুজে জাহাজ একের পর এক আক্রমণের শিকার হচ্ছে, তখন কিন্তু ভারত একাধিক অল্টারনেটিভ রুট খুলে ফেলেছিল এনার্জি ক্রাইসিসকে মেটাতে। এবং আপনারা এখন যেখান থেকে এই ভিডিও দেখছেন, আপনারা নিজেরাও বলার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন, শেষ 15 দিনে সত্যি কি আমরা প্রতিবেশী দুই রাষ্ট্রের মতো অন্ধকারে ডুবে গেছি? আমাদের কি সরকারি কলেজ, স্কুল, অফিস, আদালত, বেসরকারি একাধিক মাধ্যম কোনো কিছু কি বন্ধ হয়েছে? উত্তর হলো না। বাংলাদেশ সরকার কিন্তু এই এনার্জি ক্রাইসিসটাকেই অল্টারনেটিভ ওয়েতে সমস্যার সমাধান করতে তারা কিন্তু পারেনি। যা ভারত পারে তা বাংলাদেশ কিন্তু পারে না। ভারত কিন্তু দিনের পর দিনে অল্টারনেটিভ ওয়েটা শেষ 3 মাস ধরে তৈরি করেছে। কখনো রাশিয়ার থেকে তেল কিনে, কখনো ভেনেজুয়েলার থেকে তেল কিনে, কখনো কাস্পিয়ান সাগর সুয়েজ খাল মারফত তেল এনে বিভিন্ন ভাবে আমরা দেখেছি ভারতের মন্ত্রীদের বারংবার মধ্যপ্রাচ্যের মধ্যে যদি ভারত পড়তো, তাহলে কিন্তু ভারতের 140 কোটির রাষ্ট্রে এই সমস্যা কিন্তু মহামারীর আকার ধারণ করতে পারত। বাংলাদেশ সরকারের প্রধান সমস্যা হলো এই গ্যাস বা পেট্রোল। বর্তমানে এই হরমুজ বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশ কিন্তু তাদের গ্যাস কিংবা যে অপরিশোধিত তেল তা কিন্তু আমদানি করতে পারছে না।
বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যারা 90% বেশি তেল কিন্তু আমদানি করে এবং 30% বেশি গ্যাস কিন্তু তারা বাইরে থেকে নিয়ে আসে। এই গ্যাস এবং তেলের উপর ডিপেন্ড করেই বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তারা কিন্তু বিদ্যুৎ তৈরি করে। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এখন এই জ্বালানি ক্রাইসিস মেটাতে এতটাই হিমশিম খাচ্ছে যে তারা আর বিদ্যুৎ তৈরি করতে পারছে না। ফলে যা হওয়ার তাই, ভারতের থেকে তারা ডিজেল চেয়েছে, প্রয়োজনে ভারতের থেকে তারা বিদ্যুৎও চাইবে বলে কালকে বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। না হলে বাংলাদেশে দৈনন্দিন যত কর্মকাণ্ড তা কোনোভাবেই তারা আর করতে পারবে না। কারণ লোডশেডিং নিয়ে আপনি দিনের বেলা কাটাতে পারেন, সারা দিন আপনি কিন্তু কাটাতে পারবেন না, স্পেশালি রাতের বেলা। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে রাত 8টার পর সমস্ত শপিং মল, সমস্ত দোকান, সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এবং এতে বাংলাদেশ কিন্তু বিশাল পরিমাণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীনও হচ্ছে। দেখুন, এই সিচুয়েশন একদিনে তৈরি হয়নি। মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশ সরকার নাকি রিফর্মেশন করছিল। কিসের রিফর্মেশন? অপারেশন ডেভিল হ্যান্ড তারা শুরু করে। এই ডেভিল হ্যান্ড শুরু করে আওয়ামী লীগের নেতা মন্ত্রী বিভিন্ন কর্মকর্তাদের তারা জেলে পুরে দেয়। তারা বিচার ব্যবস্থার নামে প্রহসন শুরু করেছিল এবং কিছুটা গিমিক দেওয়ার জন্য হিন্দুদের বিপক্ষে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকারিভাবে। কখনো সংবিধানকে বাতিল করো, কখনো প্রেসিডেন্টের পদত্যাগ চাই, কখনো আবার মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি করে দেওয়া হোক। এই ধরনের একাধিক একাধিক এমন ইস্যুতে বাংলাদেশ সরকার ফোকাস করেছিল এবং ছাত্র নেতারা ফোকাস করেছিল যাতে একটা দেশের সামগ্রিক ডেভেলপমেন্ট হয় না। এর বদলে তারা যদি বিকল্প এক বিদ্যুৎ কেন্দ্র করতে পারতো, তারা যদি এক বিকল্প এক বিদ্যুৎ নিয়ে পলিসি তৈরি করতে পারতো, তারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এমন কোনো বড় প্রজেক্টের ঘোষণা করতে পারতো যা বাংলাদেশের বিদ্যুৎ সংকট পরবর্তী 100 বছর সুরক্ষিত থাকে, তাহলে দেশটার পজিটিভ ডেভেলপমেন্ট হতে পারতো। যা কিন্তু তারা করেনি। তারা চেয়েছিল শুধু বাংলাদেশের মানুষকে শুধু আবেগ দিয়ে উস্কে দিয়ে ভারত বিরোধী চক্রান্তে সামিল করার জন্য, কখনো ইসলামের ওরিয়েন্টেড ইসলামিলাইজেশন করে জেহাদি তৈরি করো, ভারতের নর্থ ইস্টকে ধ্বংস করো, ভারতের বিপক্ষে সিকিউরিটি থ্রেট তৈরি করো এবং প্রতিদিন ঘুম থেকে উঠে রাত অবধি শুধুমাত্র ভারতের বিপক্ষে, ভারতের প্রধানমন্ত্রীর বিপক্ষে ভারত বিরোধী একাধিক কথাবার্তা বলো। তাতে বাংলাদেশের মানুষ আরো বেশি খুশি হবে, তার আরো বেশি উস্কানিতে উৎসাহিত করবে। এই রকম ডেভেলপমেন্ট প্রসেস যদি একটা রাষ্ট্রের থাকে তাহলে আজকে নয় কালকে আপনাকে ধরা পড়তেই হবে। আপনি দিনের পর দিন শেষ 2 বছর ধরে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রসেস আপনি করেননি, আর আজকে রেজাল্ট দেখুন, বাংলাদেশ অন্ধকারে ডুবে যাচ্ছে। এবার প্রশ্ন হলো ভারত কি করবে? যে বাংলাদেশ চীনের প্রতি অত্যন্ত সদয়, পাকিস্তানের গোয়েন্দাদের দিনের পর দিন জায়গা দেয় তাদের রাষ্ট্রে, ভারতবর্ষের শিলিগুড়ি করিডোরের মতো একটা অত্যন্ত হাইলি সেন্সিটিভ জায়গায় প্রতিবেশী রাষ্ট্র চীনকে নিয়ে আসে, তাদের বিপক্ষে ভারত কি ফের নমনীয় মনোভাব দেখাবে? মনে রাখতে হবে শেষ 1 সপ্তাহ আগেই এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিপক্ষে খারাপ এক স্টেটমেন্ট আন্তর্জাতিক স্তরের সামনে করা হয়েছিল। এর থেকে পরিষ্কার হয়ে যায় এই বাংলাদেশিরা বিপদে পড়লে ভারতের কাছে আসে বটে, কিন্তু তারা আন্তর্জাতিক স্তর অর্থাৎ বিদেশি শক্তির কাছে দেশের একাধিক জামাতিদের খুশি করার জন্য ভারত বিরোধী মন্তব্য ক্রমাগত করে চলে। ফলে এই ভারত বিরোধী মন্তব্যকারীদের আপনি চেষ্টা করলেও কিন্তু কখনো বন্ধু বানাতে পারবেন না। আমরা পেরেছি পাকিস্তানকে বন্ধু করে তুলতে, আমরা পেরেছি পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করেও জঙ্গি আক্রমণ তাদের পক্ষ থেকে যেন না আসে সেই ব্যবস্থা করতে আমরা পারিনি। ফলে বাংলাদেশ সরকার এখন যেভাবে ভারতের বিপক্ষে ক্রমাগত কটু কথা শুধু বলছে নয়, অফিসিয়ালি অ্যাকশন নিচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কি করবে সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন। মনে রাখতে হবে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে ইসলামিক ন্যাটো তৈরি হয়েছে, যে ন্যাটোতে পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজানের পাশাপাশি বাংলাদেশও কিন্তু সামিল। অর্থাৎ তারা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্ব মানচিত্রে ভারতকে শেষ করার জন্য, আঘাত করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ক্রমাগত কিন্তু চালিয়ে যাচ্ছে। অথচ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা বিপদে পড়লেই ভারতের থেকে ডিজেল চাইছে, বিদ্যুৎ চাইছে, দুধ, ডাল, ডিম
একাধিক গুরুত্বপূর্ণ পণ্য কিন্তু চেয়ে বসেছে। পাশাপাশি এই ভিসা প্রসেস খুলে দেওয়ার পর শেষ 1 মাসে বাংলাদেশ থেকে ভারতে এসেছে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষের মানুষ, অফিসিয়ালি হিসাবের আশেপাশে হতে পারে এটার। ফলে আলটিমেটলি আপনি ভারতের জন্য দরজা খুব মানে সবসময় খোলা চাইছেন, অথচ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথাবার্তা বলে আন্তর্জাতিক স্তরের কাছে সম্মান বৃদ্ধি করার চেষ্টা করছেন। এই দ্বৈত সত্তা তো একসঙ্গে মেনে নেওয়া সম্ভব নয়। পাকিস্তান ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট যে রক্তপাত এবং দ্বিপাক্ষিক আলোচনা একই সঙ্গে হতে পারে না। তাই বাংলাদেশের ক্ষেত্রেও এবার পলিসিটাকে ঠিক করার সময় কিন্তু এসছে। নয় বাংলাদেশ সংঘাতে জড়াবে, নয় বন্ধুত্ব রক্ষা করবে। দু নৌকায় পা দিয়ে যে রাষ্ট্র চলে বা যে রাষ্ট্রের ডিপ্লোমেসি চলে, সেই রাষ্ট্রের কিন্তু অকাল পতন কার্যত অনিবার্য। ফলে এক্ষেত্রে ভারতেরও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময়। একাধিক ক্ষেত্রে বাংলাদেশ শেষ 1 বছর 2 বছর ধরে যা করেছে সেগুলোকে বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বিপদের দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবো নাকি দাঁড়াবো না। ফের কি আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষবো, যে কালসাপ আমাদেরকেই ছোবল দিতে পারে ভবিষ্যতে? এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কি করা উচিত ভারতের? সরাসরি মুখ ফিরিয়ে নেওয়া উচিত? তোমাদের দেশ, তোমরা ভাই বুঝে নাও, তোমাদের সরকারের পলিসি, তোমরা ভারত বিরোধিতা করতে গিয়ে আলটিমেটলি আপগ্রেডেশন নিজেদের করনি, তোমরা সরকারের থেকে জবাব চাও। ভারত তোমাদের কেন সাহায্য করবে প্রতি ক্ষেত্রে? কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি।